এর ভিতরে আছি, অলরেডি এখানে আছি, আমি কাজ করতেছি, আমি কথা বলতেছি না। তোমরা এখানে নিজস্ব বিষয় নিয়ে আলোচনা শুরু করে দিছো, আর আমি ক্লাসে থাকি বা না থাকি সেখানে তোমাদের পার্সোনাল বিষয়ে কথা বলতে হবে কি জন্য? ক্লাসের জন্য আসতে চুপচাপ বসে থাকবা, যখন শুরু হবে ক্লাস শুরু করবা। এত পাগলা হওয়ার তো কোনো কিছু নাই। স্যার যেহেতু ক্লাসে ঢুকছে, 10 মিনিট হোক 15 মিনিট হোক ক্লাস নিবে, তোমাদের পাগলা হওয়ার কোনো অপশন নাই। ওইখানে চুপচাপ বসে থাকাটাই হলো ক্লাস নিয়ম। সেখানে তোমরা যদি গন্ডগোল শুরু করে দাও তাহলে ক্লাস নেবো কেমনে? আমি যে 1 ঘন্টা বসে রেখে 1 ঘন্টায় বসে থাকবা, চুপচাপই বসে থাকবা, কারণ থাকতে পারে। জি স্যার। আর সেইখানে তোমরা নিজেদের ছবি দেখা দিয়ে শুরু করে দিছো। দেখো তো দেখা যাচ্ছে নাকি স্লাইড শেয়ার হয়েছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা সাইলেন্ট দেখা থাকো। যাচ্ছে স্যার। হ্যাঁ সাইলেন্ট থাকো, আমি ক্লাস শুরু করতেছি। ক্লাসগুলি শুরু হয়ে গেছে অলরেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। শোনা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। শোনা যাচ্ছে স্যার। হুম। সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। উপস্থাপনে সোহেল আহমেদ, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল। সাবজেক্ট মেশিন শপ প্র্যাকটিস 2, কোড 67031। আজকে যে বিষয়টা আলোচনা করা হবে সেটা হলো মিলিং মেশিনের বৈশিষ্ট্য। অধ্যায় হলো 5। তাহলে আমরা আলোচনা করব কি মিলিং মেশিনের বৈশিষ্ট্য। মিলিং মেশিন তো আমরা সকলেই চিনি, যে মিলিং মেশিনের সাহায্যে কি কি ধরনের কাজ করা হয়, কি ধরনের কাজগুলো করা যায়, এর কাজ কি। তাহলে প্রথমে আমরা আলোচনা করব মিলিং মেশিন বলতে আমরা কি বুঝি। যে আবর্তনশীল বহু দাঁত বিশিষ্ট এই মিলিং মেশিনের একাধিক দাঁত বিশিষ্ট কাটারগুলো থাকে। এই কাটারগুলো থাকবে কি তোমার কাটার সিঙ্গেল পয়েন্ট কাটার, আবার যে কাটারের সাহায্যে আমরা কাজ করি একাধিক কাটার থাকবে, পয়েন্ট থাকবে। মানে কি বলছে আবর্তনশীল বহু দাঁত বিশিষ্ট, মানে একাধিক পরিমাণ কি থাকবে, বাটালির বা যে পয়েন্টটা থাকবে সেটার দাঁতগুলো থাকবে কি অধিক পরিমাণে থাকবে, দ্বারা কেটে কোনো কিছুর আকৃতি প্রদান করার কর্ম প্রক্রিয়াকেই মিলিং বলা হয়। যে আবর্তনশীল বহু দাঁত বিশিষ্ট বাটালি দ্বারা কেটে, মানে কোনো বস্তু বা কোনো বস্তুকে কেটে কোনো কিছুর আকৃতি প্রদান করাই কি মিলিং মেশিনের কাজ হয়। এবং যে মেশিনের সাহায্যে এই কর্মপ্রক্রিয়া সম্পাদন করা হয় তাকে কি বলা হয়, মিলিং মেশিন বলা হয়। যে কেটে নতুন কোনো কিছু তৈরি করা হইতেছে কি তোমার মিলিং মেশিনের কাজ। আবর্তনশীল বহুদাঁত বিশিষ্ট পাটালি দ্বারা কেটে কোনো কিছুর আকৃতি প্রদান করা কর্মপ্রক্রিয়াকে মিলিং বলা হয়। এবং যে মেশিনের সাহায্যে এই কর্মপ্রক্রিয়া সম্পাদন করা হয় তাকে মিলিং মেশিন বলা হয়। মিলিং মেশিনের অর্থ কী? মিলিং শব্দটির আবেদনিক অর্থ হলো কি চূর্ণ করা। চূর্ণ করা মানে কি খণ্ড বিচ্ছিন্ন করা, যে একটা দণ্ডকে কেটে দ্বিখণ্ডিত করা বা বিভিন্ন আকৃতি প্রদান করা, এলো কি চূর্ণকরণ বা কর্তন প্রক্রিয়া। অর্থাৎ চাপিত গ্রিনায়নশীল বহুদাঁত বিশিষ্ট যান্ত্রিক হাতিয়ার দ্বারা কার্যবস্তুর উপর কর্তনজনিত চালনা কৌশলী হলো মিলিং মেশিন। সহজ কথায় বলতে গেলে কাজের উপর বহুদণ্ডীয় কাটার বা বাটালির ক্রিয়া দ্বারা সম্পাদিত কর্তন প্রক্রিয়াকেই কি বলা হয়, মিলিং বলা হয়। যে আমরা যে কাজই করি না কেন, থ্রেড কাটি, তারপরে তোমার গিয়ার কাটি, যা কিছু এই মিলিং মেশিনের সাহায্যে আমরা কী করতে পারবো, গিয়ার কাটতে পারবো, চাবির খাঁজ কাটতে পারবো, তোমার সিঙ্গেল স্পার্ক গিয়ার, র্যাক গিয়ার, প্রিমিয়াম গিয়ার, স্টেট গিয়ার, বিভিন্ন ধরনের কী করতে পারবো আমরা, গিয়ার তৈরি করতে পারবো। তো একাধিক পরিমাণ কী করা যায়, কাজ করা যায়। তো সেখানে বলছে যে যদি বহুদণ্ডীয় যে কাটারগুলো থাকবে, একটা হলো ডিবি কাটার, একটা হলো মডিউল কাটার, দুইটা পদ্ধতির কাটার আছে।
একটা হলো ডিপি কাটার, একটা হলো কি মডিউল কাটার। যখন এটা আমরা গিয়ার কাটাবো তখন এই কাটারগুলো দেখতে পারবা যে ডিপি কাটার কি আর একটা কি মডিউল কাটার। তাহলে মিলিং মেশিনের অর্থ হচ্ছে যে চূর্ণকরণ, মেশিনের সাহায্যে চূর্ণকরণ বা কর্তন প্রক্রিয়া, অর্থাৎ চাপিত ঘৃণায়নশীল বহুদাঁত বিশিষ্ট যান্ত্রিক হাতিয়ার দ্বারা। এই মেশিনটা হলো কি যান্ত্রিক হাতিয়ার মানে যন্ত্র, কার্যবস্তুর উপর কর্তনজনিত চালনা কৌশল হলো মিলিং। কাজের উপর বহুদণ্ডীয় কাটার বা বাটালের ক্রিয়া দ্বারা সম্পাদিত কর্তন প্রক্রিয়াকেই মিলিং বলা হয়। বর্তমানে মিলিং শব্দটি মূলত মিলিং মেশিনের দ্বারা সম্পাদিত নির্দিষ্ট কর্ম প্রক্রিয়াকে বোঝায়। এসব কার্যপ্রক্রিয়ার মধ্যে গিয়ার কাটিং, সারফেস ফিনিশিং, ফেসিং প্রভৃতি অন্যতম। এই ধরনের কাজগুলো কি করা যায়, বিভিন্ন ধরনের স্লট কাটা যায়। মিলিং শব্দটি কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে। তাই মিলিং মেশিনের যে কয়টা গুরুত্বপূর্ণ বিষয়, 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো কি মিলিংকৃত জব, মিলিং কাটার, মিলিং মেশিন, মিলিং অপারেটর। তাহলে এই মিলিং মেশিনের যে শব্দগুলা কতগুলা বিষয়ের উপর নির্ভর করে, 5টি। একটা হলো মিলিংকৃত জব, মিলিং কাটার, মিলিং মেশিন, মিলার ও মিলিং অপারেশন। মিলিং মেশিনের মূলনীতি কি, যে কেমনে কাজ করে, কি ধরনের সেটার কি মূলনীতি, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। যে মিলিং মেশিনে একটি গুরুত্ব কাটার স্থির কার্যবস্তুকে কর্তৃত্ব করে বিভিন্ন আকৃতি প্রদান করে। এটা কি গুরন্ত একটা কাটার। একটা হরিজন্টাল মিলিং মেশিন আছে, আবার কি ভার্টিক্যাল মিলিং মেশিন আছে, যেগুলো আমরা নর্মালি কাজ করে থাকি। আর বিভিন্ন ধরনের মেশিন আছে, তার মধ্যে আমরা ভার্টিক্যাল মিলিং মেশিন, হরিজন্টাল মিলিং মেশিন, এই মেশিনের সাহায্যে কী করে কাজ করি। ভার্টিক্যাল মিলিং মেশিন যেটা, সেটার দ্বারা আমরা কি গিয়ার কাটবো। তাহলে বলছে যে মিলিং মেশিনে একটি গুরন্ত কাটার স্থির কার্যবস্তুকে কর্তৃত্ব করে বিভিন্ন আকৃতি প্রদান করা। মিলিং কাটার অনেকগুলো দাঁত বিশিষ্ট হয় ও মেশিন স্পিন্ডলের আরবারে বেঁধে ঘোরানো হয়। যে মেশিনের যে স্পিন্ডল আছে, যেটা ল্যাব মেশিনেরও কি আছে স্পিন্ডল আছে, সবটি মেশিনের কি স্পিন্ডল থাকে। তা স্পিন্ডল ছাড়া তো কোনো মেশিনে চলাচল করবে না। তে মেশিন স্পিন্ডল এর আরবারে, আর এর মাঝে একটা কি আরবার আছে। মেশিন স্পিন্ডল আছে, স্পিন্ডলের আবার কি আছে আরবার আছে। এই আরবারের মাঝে কি করা হয়, তোমার কাটারটা সেট করা হয়। এই কি বলে যে মিলিং কাটার অনেকগুলো দাঁত বিশিষ্ট হয় এবং মেশিন স্পিন্ডল এর আরবারে বেঁধে ঘুরানো হয়। যে আরবারটা আছে স্পিন্ডলের সাথে, যে আরবারটা লাগানো থাকে, সেই আরবারের মাঝে কি করা হয় কাটার লাগানো হয়। সেই কাটারটা কি করবে, জবের চতুর্দিকে ঘুরবে। কার্যবস্তুকে মেশিনের টেবিলের বাইসে বাঁধা হয়। এই কার্যবস্তুটা আবার মিলিং মেশিন যে আছে, মিলিং মেশিনের আবার কি আছে টেবিল আছে। যেমন ড্রিলিং মেশিনের কি আছে টেবিল আছে, গ্রাইন্ডিং মেশিনের কি আছে টেবিল আছে। বাইসে বাঁধা হয় এবং ঘুরন্ত কাটারের নিচে দিয়ে আস্তে আস্তে কি সরানো হয়। টেবিল বাইস তোমরা কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি ওয়ার্কশপ পড়ছো, ওইখানে তোমরা পড়ছো বাইস পড়ছো, যে টেবিল বাইস, মেশিন বাইস। টেবিল বাইসটা হলো কি, যে এটা টেবিলে সেট করা থাকে সেটা হলো টেবিল বাইস। ওইটাই আবার যখন তোমার আলাদা করে অন্য মেশিনের উপর স্থাপন করা হয়, সেজন্য এটার নাম হলো কি মেশিন বাইস। তো এখানে কার্যবস্তুকে মেশিনের টেবিলে বাইসে কি করা হয় বাঁধা হয়। যে কার্যবস্তুর টেবিলটা আছে মিলিং মেশিনের, সেই টেবিলের উপরে এই বাইসটা কি করতে হয় বাঁধতে হয়। কারণ বাইসের মধ্যে কি করতে হবে, আমার জবটা আটকাতে হবে, বাঁধা হয়। এবং ঘুরন্ত কাটারের নিচ দিয়ে, যে ঘুরন্ত যে কাটারটা আছে সেই কাটারের কি নিচ দিয়ে আস্তে আস্তে সরানো হয়। কাটারটা কি ডানে অথবা কি বামে ঘুরবে, ডানেও ঘুরতে পারবে আবার কি বামেও ঘুরতে পারবে। তখন এই কাটারটা যখন ঘুরবে, এই টেবিলটা কি করতে হবে ডানে এবং কি বামে সরাইতে হবে। এই তখন কার্যবস্তুটা এই কাটারের নিচ দিয়ে আস্তে আস্তে কি যাবে সরে যাবে এবং একটা স্তর কেটে যাবে।
ফলে কার্যবস্তুর উপরে একটি স্তর কেটে যায়। সুতরাং মূলনীতি অনুসারে মিলিং মেশিন ল্যাথ মেশিনের কি বিপরীত। এই মূলনীতি অনুসারে মিলিং মেশিনের বিপরীত হলো কি ল্যাথ মেশিন। মিলিং কাটার মেশিনে স্পিন্ডলে বাঁধা আর স্পিন্ডলটি একই অক্ষসূত্রে অবস্থান করে। ওয়ার্কপিস কাটারের তল দিয়ে আস্তে আস্তে সরে যায় এবং কাটিং সম্পূর্ণ হয়। যখন এইভাবে যতবার আমি টেবিলটাকে সরাবো 1 মিলি 2 মিলি যত কাট দিব, তখন আস্তে আস্তে কী হবে, কাটারের সাহায্যে এই কার্যবস্তুটা তোমার যা তৈরি করতে চাবা সেই কি বস্তু তৈরি হয়ে যাবে। এর মাঝে কি আছে, একটা আপ মিলিং মেশিন, একটা হলো কি ডাউন মিলিং মেশিন। আপ মিলিং মেশিন অথবা কি কনভেনশনাল মিলিং, ডাউন মিলিং বা কম্বাইন্ড ক্লাইম মিলিং মেশিন। একটা হলো আপ, একটা হলো কি ডাউন। আপ মানে কি উপরে, ডাউন মানে কি নিচে। দুইটা পদ্ধতি কাজ করে, একটা হলো আপ এবং কি ডাউন। সেখানে মূলনীতির মধ্যে কি বলা হয়েছিল যে কার্যবস্তু কি হবে, কাটারের নিচ দিয়ে আস্তে আস্তে সরে যাবে আর উপরে একটা স্তর কি যাবে, কেটে যাবে। তাহলে আপ মিলিং এর মধ্যে কি হচ্ছে, ওয়ার্ক পিস কাটার কিরণের বিপরীতে অগ্রসর হয়। এই আপ এবং ডাউনটা ভালো মতো খেয়াল করবো সকালে, যে ওয়ার্ক পিস কাটার ঘূর্ণনের বিপরীতে অগ্রসর হয়। এখানে বলছে যে ওয়ার্ক পিসটা আছে, কাটার যেদিকে ঘুরবে তার বিপরীতে কি হবে, অগ্রসর হবে। সেটা হলো কি আপ মিলিং মেশিন। কাটার যেদিকে ঘুরবে তার বিপরীত দিক থেকে কি কার্যবস্তুটার প্রবেশ করবে, তাহলে সেটা হবে কি আপ মিলিং মেশিন। এবং ওয়ার্কপিস কাটার ঘূর্ণনের অনুকূলে, মানে ওয়ার্কপিসটা যেদিকে ঘুরবে আমার কার্যবস্তুটা সেদিক দিয়েই ডুববে, তাহলে সেটা হবে কি ডাউন মিলিং মেশিন। ভালো মতো খেয়াল করে শুনবা, আপ মিলিং কাকে বলে, যে বস্তুটা তোমার যে কাটারটা যেদিকে ঘুরবে, মানে আপ মিলিং এর ক্ষেত্রে কাটারটা যেদিকে ঘুরবে তার বিপরীত দিক থেকে যদি ওয়ার্কপিস অগ্রসর হয় সেটা হলো আপ মিলিং মেশিন। আর ওয়ার্কপিস কাটার যেদিকে ঘুরবে কার্যবস্তু যদি সেদিকেই প্রবাহিত হয় তাহলে সেটা হবে কি ডাউন মিলিং মেশিন। যে মিলিং পদ্ধতিতে কার্যবস্তুকে ঘূর্ণমান কাটার গতির বিপরীত দিকে এগিয়ে দেওয়া হয় বা ফিড দেওয়া হয় তাকে আপ মিলিং বা কনভেনশনাল মিলিং বলা হয়। আপ মিলিং এ কাটারে ঊর্ধ্ব গতিতে কি করা যায়, মাল কাটা যায়। এই আপ মিলিং এ ঊর্ধ্ব গতিতে কি করা যাবে, মাল কাটা যাবে। আর ডাউন মিলিং মেশিনে নিম্ন গতিতে মাল কাটা যায়। তাহলে ডাউন মিলিং মেশিন কি বলছে, যে মিলিং পদ্ধতিতে কার্যবস্তুকে কাটারের গতির দিকে এগিয়ে ফিড দেওয়া হয় তাকে ডাউন বা ক্লাইম মিলিং মেশিন বলা হয়। তাহলে এখানে কি বলা হয়েছে, যে কার্যবস্তু আমার যেদিকে অগ্রসর হবে কাটাটা যদি তার বিপরীত দিক থেকে আসে তাহলে সেটা হবে আপ মিলিং মেশিন, এবং কার্যবস্তু যেদিকে ঘুরবে এবং কি কাটারটা সেদিকে আসবে সেটা হলো কি ডাউন মিলিং মেশিন। তাহলে মিল মেশিনের মূলনীতি আপ মিলিং এবং ডাউন মিলিং। আসসালাম, কে কি বিষয় বলো। হ্যাঁ আছি, আমি তো ক্লাসে আছি, বলো কি কিছু বলবা। ক্লাসে ঢোকো, আমি ক্লাসে আছি। কি তোমাদের কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে মিলিং মেশিন কত প্রকার? আকার অনুসারে মিলিং মেশিন প্রধানত 4 প্রকার। একটা হলো কলাম এবং নি টাইপ মিলিং মেশিন, প্ল্যানার টাইপ মিলিং মেশিন, ফিডব্যাট টাইপ মিলিং মেশিন, বিশেষ বৈশিষ্ট্য স্পেশাল টাইপ মিলিং মেশিন। তাহলে মিলিং মেশিন হলো 4 প্রকার, কলাম এবং নি টাইপ মিলিং মেশিন, প্ল্যানার টাইপ মিলিং মেশিন, ফিডব্যাট টাইপ মিলিং মেশিন, বিশেষ বৈশিষ্ট্য বা স্পেশাল টাইপ মিলিং মেশিন। এই মিলিং মেশিনের প্রধান অংশগুলোর নাম। তাহলে আমরা মিলিং মেশিন কত প্রকার পেলাম, 4 প্রকার।
এখন মিলিং মেশিনের প্রধান যন্ত্রাংশগুলির নাম। একটা মিলিং মেশিন তার কি প্রধান প্রধান যন্ত্রাংশ, যেমন ল্যাথ মেশিনের প্রধান প্রধান যন্ত্রাংশ আছে, মানে অংশ আছে। ড্রিলিং মেশিনের প্রধান প্রধান অংশগুলি আছে। শেপার মেশিনের প্রধান প্রধান অংশগুলি আছে। মিলিং মেশিনেরও কি, এটাও কি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মিলিং মেশিনের প্রধান অংশগুলির নাম এবং কি এর বিস্তারিত আলোচনা করো। তাহলে মিলিং মেশিনের প্রধান যন্ত্রাংশগুলির নাম হলো বেস, নি, টেবিল, কলাম, আরবার সাপোর্ট, ওভারআর্ম, স্পিন্ডল, শ্যাডো। প্রধানাংশ বেস, নি, টেবিল, কলাম, আরবার সাপোর্ট, ওভারআর্ম, স্পিন্ডল। স্যার একটা কথা বলি। হ্যাঁ, স্যার আপনি কি জয়েন্টের অপশনটা বন্ধ করে দিচ্ছেন? জয়েন্টের অপশন বন্ধ করে নেই, কিন্তু এখন জয়েন করতেছি না। জয়েন্টের অপশন বন্ধ না, কিন্তু জয়েন করতেছি না। ও ঠিক আছে, আপনি কি নোট হ্যাঁ, ও আচ্ছা স্যার ঠিক আছে। কয়জন আসছে? স্যার এখানে তো দেখতেছি 22-23 জন, অনেকবার অনেকেই নোট মেসেজ হতে পারতেছি না, জয়েন হতে পারতেছি না, সেই জন্য বললাম। আর আমার গ্রুপেও অনেকজন বলতেছে। জয়েন করে দিয়েছি। তোমরা তো সঠিক টাইমে ক্লাসে আসবা না, আর যাওয়া আসবা ক্লাসে ডিস্টার্ব করবা। এখন কি দেখা যাচ্ছে? দেখো আগে, দেখা না গেলে বলো। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। অনেকটা রিসার্চ দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো। তাহলে এখানে কলাম টাইপ এবং নি মিলিং মেশিনের 6 প্রকার। আবার এই যে আমরা যে মিলিং মেশিন 4 প্রকার পড়লাম, সেই মেশিনগুলো কি বলছিলাম, যে কলাম এবং নি টাইপ মিলিং মেশিন, প্ল্যানার টাইপ মিলিং মেশিন, ফিডব্যাক টাইপ মিলিং মেশিন, বিশেষ বৈশিষ্ট্য বা স্পেশাল টাইপ মিলিং মেশিন। এখন এর আবার কি আলাদা আলাদা ভাগ আছে, যে কলাম এবং নি টাইপ মিলিং মেশিন আবার কত প্রকার? 6 প্রকার। হ্যান্ড মিলার, প্লেন মিলিং মেশিন, শক্তিচালিত টেবিল। এতক্ষণ বন্ধ রাখছে স্যার। এ কি হলো আবার? তোমরা যে ক্লাসের মধ্যে কি শুরু করো, তোমাদের যখন ক্লাসে শুরু করো, তোমাদের স্পিকারটা অফ করে রাখলে কি সমস্যা? যার যখন কথা বলতে মন চাইবে স্পিকারটা চালু করে কথা বলবা। স্পিকার যদি চালু করে রাখো তাহলে ওই সাউন্ড সিস্টেমটা তো আসে। তাহলে এখানে কলাম এবং নি টাইপ মিলিং মেশিন কত প্রকার? 6 প্রকার। একটা হ্যান্ড মিলার, প্লেন মিলিং মেশিন, ইউনিভার্সাল মিলিং মেশিন, র্যাম টাইপ ইউনিভার্সাল, ভার্টিক্যাল মিলিং মেশিন, অমনিবার মিলিং মেশিন। তাহলে এই আবার প্লেন মিলিং মেশিন আবার কত প্রকার? 2 প্রকার। একটা হলো শক্তিচালিত টেবিল, একটা হলো কি হস্তচালিত টেবিল। তাহলে কলাম টাইপ মিলিং মেশিন হলো 4 প্রকার। কলাম টাইপ হলো 4 প্রকার, 6 প্রকার, সরি 6 প্রকার। হ্যান্ড মিলার, প্লেন মিলিং মেশিন, ইউনিভার্সাল মিলিং মেশিন, র্যাম টাইপ ইউনিভার্সাল মেশিন, ভার্টিক্যাল মিলিং মেশিন, অমনিভার্সাল মিলিং মেশিন। আবার হলো প্লেন মিলিং মেশিনের মধ্যে আবার কি শক্তিচালিত টেবিল, একটা কি হস্তচালিত টেবিল। ফিক্সড বেড টাইপ মিলিং মেশিন আবার 3 প্রকার। একটা হলো সিমপ্লেক্স মিলিং মেশিন, ডুপ্লেক্স মিলিং মেশিন, ট্রিপ্লেক্স মিলিং মেশিন। স্পেশাল টাইপ মিলিং মেশিন 7 প্রকার। একটা হলো রোটারি টেবিল মেশিন, ড্রাম মিলিং মেশিন, প্ল্যানেটারি মিলিং মেশিন, স্টেশনারি লং টেবিল মেশিন, অফসেট মিলিং মেশিন, ডুপ্লিকেটর বা
প্রোফাইলিং মেশিন, পেন্টোগ্রাফ মিলিং মেশিন। তাহলে স্পেশাল টাইপ 7 প্রকার, ফিক্সড বেড টাইপ হলো 3 প্রকার, আর কলাম এবং নি টাইপ হলো 6 প্রকার। এখানে দেখো একটা মিলিং মেশিনের নি এবং কলাম টাইপ মিলিং মেশিন দেওয়া আছে। তো হয়ে যায়, দেখো নি এবং কি কলাম টাইপ মিলিং মেশিনের চিত্র দেওয়া আছে। এটা গেলি যে এই মেশিনের সাহায্যে আমরা কি করতে পারবো, তোমার এইখানে দেখো একটু খেয়াল করো, এই এই যে শেপটা দেখতেছো, এটা হলো কি শেফট। সাউন্ড অফ করো। এইটা হইতেছে কি শেফট, এটা হইতেছে কি শেফট। এই শেফটের মাঝে এইটার ভিতর দিয়া এইখানে এইটা হইতেছে কি তোমার সেক্টর আর্ম থাকবে, এটার মাঝে তোমার কি হচ্ছে, এই মিলিং কাটারটা কি করা হয়, সেট করা হয়। এইখানেই শেফটের মাধ্যমে কি করা হবে, মিলিং কাটারটা সেট করা হবে। আর বার যেটা থাকবে, এই আর বারের মাঝে তোমার কি হচ্ছে, মিলিং কাটারটা তাহলে এখানে আর বারের মাঝে কি করা হবে, কাটারটা ব্যবহার করা হবে। আর এইখানে দেখো এইটা হলো টোটালটা হইতেছে কি আর বার সাপোর্ট, এখানে একটা নাট দেওয়া আছে। এই যে এটা হলো কি নাট দেওয়া আছে আর বারটা কি করে লাগা ধরে রাখার জন্য। আর এই আর বারের গায়ে একটা খাস কাটা থাকবে, সেটা না দেখলে বুঝতে পারবে না। আর বারটা দিছি কিনা দেখতে হবে পরে। আচ্ছা যাও, তো এইখানে দেখো এটা হলো কি, এই টেবিল, এটা হচ্ছে টেবিল। এই টেবিলটা কি ডানে এবং কি বামে কি করা যাবে, এই হ্যান্ড টুলের সাথে সরানো যাবে। আর টেবিলের এই পাশে এইখানে কি করা হবে, একটা মেশিন বাইস এই টেবিলের উপরে এখানে কি করা হয়, মেশিন বাইস কি করতে হবে, সেট করতে হবে। আর এটা হলো কি ওভার আর্ম, এটাতে তোমার কি ওভার আর্ম, আর এটা হলো ওভার আর্ম কি সেট। এইখানে দেখো এই যে আপ এবং ডাউন মিলিং মেশিন তোমাদের যেটা বলা হয়েছে, এটা এইখানে ধরো এই যে হুইলটা আছে, একটা কি মিলিং মেশিনের যে হুইল, এটার সাহায্যে একবার কি করা হবে, এই উপরে উঠানো হবে, আবার এটার সাহায্যে কি করা হবে, নিচে নামানো হবে। আর এইখানে একটা ফিট লেবার আছে, যেটা তোমার মিলিমিটারে দেওয়া আছে। এইখান থেকে তোমার কি করতে হবে, ফিট দিতে হবে, কতটুকু তুমি কাটার সাহায্যে কর্তন করবা সেটা এখান থেকে কি করতে হবে, ফিট দিতে হবে। আর এটার সাহায্যে তোমার যে মেশিনের যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেল তো সবাই দেখছো, এই হ্যান্ডেলের সাহায্যে কি করা হয়, এটার মধ্যে যেমন হাতল দেওয়া আছে, কিন্তু ভার্টিক্যাল যে মিলিং মেশিনটা আছে সেই মেশিনে কি তোমার আলাদা হ্যান্ডেল দিয়ে তোমার কি এটা ঘুরে ফিট দিতে হবে। স্পিকার চালু, স্পিকার চালু হয়েছিল। দেখা যাচ্ছে, তোমাদের দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে, জি স্যার। ইউনিভার্সাল এন্ড কলাম টাইপ মিলিং মেশিনের বৈশিষ্ট্য। ইউনিভার্সাল নি এন্ড কলাম টাইপ মিলিং মেশিনের বৈশিষ্ট্য দেখো, টেবিল কি করা যাবে, লম্বালম্বি আড়াআড়ি উলম্বভাবে চলাচল, এবং টেবিলকে আনুভূমিক তলে কলামের উভয় পাশে কৌণিকভাবে কি করা যায়, সেট করা যায়। এই ইউনিভার্সাল নি এন্ড কলাম টাইপের মিলিং মেশিনের বৈশিষ্ট্য, এটা বিভিন্নভাবে কি করে টেবিলটারে কাজ করা যায়। সেকশনে আমি কি করতে হবে, ঘুরিয়া সেট করতে পারবো। আর যখন আমরা যে কোনো সেকশনে ঘুরিয়া সেট করতে পারি, তখন যে কোনো ধরনের কি করা যায়, কাজটাও সম্পাদন করা যায়। বিভিন্ন উচ্চতা টেবিলকে কি করা যাবে, লক করা যাবে। এই টেবিলটা বিভিন্ন উচ্চতা লক করা যাবে, তোমার ইচ্ছা মতো যতটুকু কাজ করবে সেই অনুসারে টেবিলটারে কি করা যাবে, লক করা যাবে। স্পিন্ডল স্পিড কি পরিবর্তনশীল,
এটার যে স্পিন্ডল আছে এর স্পিডটা কি পরিবর্তন করা যায়, লিভারের সাহায্যে স্পিন্ডল স্পিড পরিবর্তন করা যায়। হাতে এবং স্বয়ংক্রিয়ভাবে টেবিলকে কি করা যায়, ফিট দেওয়া যায়, হাতে এবং কি স্বয়ংক্রিয়ভাবেও ফিট দেওয়া যাবে। কুলেন্ট পদ্ধতির সংযোগ থাকে, অবশ্যই কুলেন্ট পদ্ধতির সংযোগ থাকবে। বিভিন্ন প্রকার অ্যাটাচমেন্ট সংযোগ করে কাজ করা যায়। এই ইউনিভার্সাল নি অ্যান্ড কলান্টেক মিলিং মেশিনে বিভিন্ন ধরনের যে এই যন্ত্রপাতি আছে সেগুলো কি অ্যাটাচমেন্ট মানে কি যোগ করা, অতিরিক্ত কোনো কিছু যোগ করে আমরা মিলিং মেশিন, ল্যাথ মেশিন, যে কোনো মেশিন আমরা কি করতে পারবো, কাজ করতে পারবে, এক্সট্রা অর্ডিনারি কাজ। যেমন তোমরা যেমন কি পড়াশোনার পাশাপাশি যদি কম্পিউটারের কাজ, ওয়েল্ডিং এর বিভিন্ন যে সেকশনগুলো আছে সেগুলো যদি শিখো, সেটা কি এক্সট্রা অর্ডিনারি। সহজ চালনা এবং কি নিয়ন্ত্রণ পদ্ধতি, এটা কি সহজেই চালনা করা যায় এবং কি সহজে কি করা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে। সহজ রক্ষণাবেক্ষণ, সহজে আবার কি করা যাবে, রক্ষণাবেক্ষণ করা যাবে। তাহলে মিলিং মেশিনের বৈশিষ্ট্য হলো কি টেবিলকে লম্বালম্বি, আড়াআড়ি, উলম্ব এবং কি কৌণিকভাবে কি করা যাবে, সেট করা যাবে। এটাকে বিভিন্ন উচ্চতায় লক করা যাবে। লিভারের সাহায্যে স্পিন্ডল পরিবর্তন করা যায়, হাতে এবং স্বয়ংক্রিয়ভাবে ফিট দেওয়া যায়। কুলেন্ট পদ্ধতির সংযোগ থাকে, বিভিন্ন প্রকার অ্যাটাচমেন্ট সংযোগ করা যায়, সহজ চালনা এবং কি নিয়ন্ত্রণ পদ্ধতি সহজ, সহজ রক্ষণাবেক্ষণ। ভার্টিক্যাল মিলিং মেশিনের হেড আবার কি 5 প্রকার। এই ভার্টিক্যাল মিলিং মেশিনের হেড আছে আবার সেটা কত প্রকার, 5 প্রকার। একটা হলো ফিক্সড টাইপ হেড, রোটারি টাইপ হেড, স্লাইডিং টাইপ হেড, সুইভেল টাইপ হেড, স্লাইডিং ও সুইভেল টাইপ হেড। তাহলে ভার্টিক্যাল মিলিং এর হেড হলো 5 প্রকার: ফিক্সড টাইপ, রোটারি টাইপ, স্লাইডিং টাইপ, সুইভেল টাইপ, স্লাইডিং এবং কি সুইভেল টাইপ। আড়াআড়ি, উল্লম্বভাবে কি করতে পারে, চলাচল করতে পারে। টেবিলকে বিভিন্ন উচ্চতায় লক করা যায়। ভার্টিক্যাল অ্যাটাচমেন্টকে খাড়াভাবে এবং কৌণিকভাবে কি করা যাবে, সেট করা যাবে। যে অ্যাটাচমেন্টগুলো করবো আমরা সেগুলো কি তোমার কৌণিকভাবেও কি করা যাবে এবং খাড়াভাবেও কি করা যাবে, সেট করা যাবে, মানে সংযোগ করা যাবে। স্পিন্ডল স্পিড কি পরিবর্তনশীল, লিভারের সাহায্যে স্পিন্ডল স্পিড পরিবর্তন করা যায়। হাতে এবং স্বয়ংক্রিয় টেবিলকে ফিট দেওয়া যায়। টেবিলের উপর মেশিন বাইস, রোটারি টেবিল ও ডিভাইডিং হেড সেট করে কাজ করা যায়। তাহলে নিয়ে এবং কলাম টাইপ মেশিন এবং ভার্টিক্যাল মিলিং মেশিন দুইটারই কি কাজ সেম, সব কিছু কি একই, কিছু ডিফারেন্স। তো এখানে দেখো ভার্টিক্যাল মিলিং মেশিনের বৈশিষ্ট্য দেওয়া, চিত্র দেওয়া আছে। কি করলাম, দেখো এইখানে উপরে কি আছে, দেখো একটা ভার্টিক্যাল মিলিং মেশিনে এইখানে এটা কি মোটর, এটা হচ্ছে কি তোমার মোটর। প্রথমে যে উপরে যেটা আছে সেটা কি তোমার সাইডে পিছনের সাইড দিয়া সেটা কি থাকবে মোটর। এটা হলো কি, এটা হলো হেড ড্রাইভ। আর এইটা হইতেছে তোমার কি ওভার আর্ম, মানে র্যাম, যেটা কি চলাচল করে। কুইক ফিট লিভার, এটার সাহায্যে কি করা হয়, তোমার লিভারটা কি করা হয়, ফিট দেওয়া হয়। আবার কুইক ফিট হ্যান্ড হুইল, এটা হইতেছে কি কুইক ফিট, এটা হলো হ্যান্ড হুইল, এইটা হইতেছে লিভার। এখানে ডান পাশে যেমন আমাদের মেশিন সবে সোজা দরজাতে ঢোকার পরে সরাসরি তোমাদের চোখের সামনেই যে ওয়ালের সাথে একটা মেশিন আছে, ওইটা হলো কি ভার্টিক্যাল মিলিং মেশিন। এই মেশিন আর ওই মেশিন কি সেম মেশিন। এটা আমাদের খেয়াল করা চিত্রটা, যে এটা হলো কুইক ফিট লিভার। এটার সাহায্যে কি করা হবে, দ্রুত কি করতে হবে, লিভারটা পরিবর্তন করা যাবে। আর এটা হলো কি কুইক ফিট হ্যান্ড লিভার। আর এখানে দেখো এই যে এখানে আছে, দেখো একটা কি দেওয়া আছে, স্পিন্ডল দেওয়া আছে, স্পিন্ডল। আর স্পিন্ডলের উপরে যেটা স্পিন্ডলটা কি ধরে রাখছে সেটা হলো কি তোমার হুইল। আর এইটা হইতেছে কি ওয়ার্কিং টেবিল, সম্পূর্ণটা হলো কি ওয়ার্কিং টেবিল। এইদিকে আছে কি সুইবেল, যেটা কি এই র্যামটারে কি করতেছে, বহন করতেছে। আর
এইখানে দেখা দেওয়া আছে এই টেবিলটা যে চলাচল করব সেটার নাম কি হ্যান্ড হুইল। এইটা কি ডানে এবং কি বামে মুভ করা যায়। আর এটা হলো কি স্যাডল, যেটা এই টেবিলটারে কি করতেছে আবার বহন করতেছে। আর এটার কি নি মানে কি হাঁটু, মানে যার উপর কি দাঁড়ানো আছে। আর এটা হইতেছে কি কলাম, এটা হইতেছে কি কলাম। ভার্টিক্যাল মুভমেন্ট ক্র্যাঙ্ক, এটা হলো ভার্টিক্যাল মুভমেন্ট করার জন্য ক্র্যাঙ্ক এই হুইলটা। এটা হলো কি তোমার বেস, যেটা সম্পূর্ণ ফ্লোর অথবা কি পাকার উপরে যেটাকে স্থাপন করা হয়েছে। আর এটা হলো ক্রস ট্রাভেলস হ্যান্ড হুইল, এটা কি ক্রস ট্রাভেলস হ্যান্ড হুইল, এটা হলো কি নি। তাহলে এটার সাহায্যে তোমার কি বিভিন্ন কৌণিকভাবে যে সেট করা যায় সেই অপশনটা করার জন্য এটা কাজ। তাহলে এটা হলো কি ভার্টিক্যাল মিলিং মেশিন। আগেরটা দেখলাম কি কলাম এবং কি নি টাইপ মিলিং মেশিন। এখন মিলিং মেশিনের প্রধান অংশসমূহ, মিলিং মেশিনের প্রধান কি অংশসমূহ কি কি আছে, যেমন আরবার সাপোর্ট, টেবিল, টেবিল ক্ল্যাম্প, লিভার, শ্যাডল হ্যান্ড হুইল, নি হ্যান্ড ক্র্যাঙ্ক, রেপিড ট্রাভেলস লিভার, বেস বা ভিত্তি, শ্যাডল ক্ল্যাম্প লিভার, শ্যাডল প্লেট, কলাম, ওভার আর্ম, স্পিন্ডল অন অফ এন্ড, টেবিল ফিট লিভার, টেবিল হ্যান্ড হুইল, শ্যাডল পাওয়ার ফিট লিভার, নি পাওয়ার ফিট লিভার, নি টেলিস্কোপিক স্ক্রু, নি ক্ল্যাম্প লিভার, শ্যাডল ইউনিভার্সাল ডিভাইডিং হেড, স্পিন্ডল, ইনার আরবার সাপোর্ট। এটি হলো কি মিলিং মেশিনের অংশবিশেষ। একটা মিলিং মেশিন যে আছে সেই মিলিং মেশিনের কি অংশবিশেষ কয়টা আছে এখানে? 23টা। আরবার সাপোর্ট, টেবিল, টেবিল ক্ল্যাম্প লিভার, শ্যাডল হ্যান্ড হুইল, নি অ্যান্ড ক্র্যাঙ্ক, রেপিড ট্রাভেলস লিভার, বেস বা ভিত্তি, শ্যাডল ক্ল্যাম্প লিভার, শ্যাডল প্লেট, কলাম, ওভারআর্ম, স্পিন্ডল অন অফ এন্ড, টেবিল ফিট লিভার, টেবিল হ্যান্ড হুইল, শ্যাডল পাওয়ার ফিট লিভার, নি পাওয়ার ফিট লিভার, নি টেলিস্কোপিক স্ক্রু, নি ক্ল্যাম্প লিভার, শ্যাডল ইউনিভার্সাল ডিভাইডিং হেড, স্পিন্ডল, ইনার আরবার সাপোর্ট। এখান থেকে মিলিং মেশিন দেওয়া আছে একটা চিত্র। তাহলে এখান থেকে এটা হলো কি সেটা কি আমরা অটোমেটিক কাজ করার জন্য ডিজাইন দিয়ে তোমার কাজ করার জন্য কি করা হয়, সেট করা হবে। এটাতে কি তোমার স্পিন্ডল। আর এইখানে দিতেছে কি এটা হলো ওভারআর্ম, এটা হলো কি আরবার। এই আরবারে যেটা তোমাদের আগে যে মিলিং মেশিন দেখাইছিলাম নি এবং কলাম টাইপ, সেই এইখানে আরবারের মধ্যে তোমার কি করা হয়, এই কাটারগুলো ব্যবহার করা হয়। আর এইটাই থেকে তোমার আরবার সাপোর্ট ওইখানে দেখাইছি, ওইটার মধ্যে যা এটার মধ্যে তাই। এটা কি একটু খেয়াল করে দেখো, এটা বেস, নি, হ্যান্ড হুইল টু মুভ দ্য শ্যাডল, এটা মুভ করার জন্য। এইটা আবার কি শ্যাডল। আর এটা দিচ্ছি ওয়ার্কিং টেবিল। তারপরে এটা হ্যান্ড হুইল টু মুভ দ্য টেবিল, এই টেবিলটার মুভ করার জন্য, ডানে বামে সরানোর জন্য এই হ্যান্ড হুইল। আর এটা কি কলাম, যেটা কি পুরা মেশিনটাকে কি করতেছে, ধরে রাখতেছে। তাহলে মিলিং মেশিন বৈশিষ্ট্য দেখলাম, মিলিং মেশিনের প্রধান অংশ। এখন প্রধান অংশের ব্যবহার। এখন দেখো এই চিত্রটা ভালো মতো খেয়াল করে দেখো, ভার্টিক্যাল এমনকি যে ভার্টিক্যাল যে মিলিং মেশিনটা আছে, এই মেশিনের কি ফ্রন্ট ভিউ এবং কি সাইড ভিউ, সাইড ভিউটা খেয়াল করা ভালোভাবে এবং কি ফ্রন্ট ভিউটা খেয়াল করা। এখানে দেখো যে এটা তো ওভারআর্ম, এটা কি তোমার যেটা আরবারের কি সাপোর্ট, এটা হলো কি আরবার সাপোর্ট। আর এটা হলো কি আরবার। এই এটা যেটা ঘুরতেছে, যেটা দেখা যাচ্ছে কি এই দেখা যাক, তোমরা কি ঘুরতে মানে ঘুরতেছে এরকম দেখা যায়? স্যার দেখা যায়, স্যার দেখা যায়। আচ্ছা, তো একটু ভালো মতো খেয়াল করে চিত্রটা।
দেখো এই যে অবারাম, এটা তো উপরে যে ডাকনা যেটা অবারাম এখানে আছে, আর আর বারটা যেটা দেখো, এই আর বারের মাঝে কি করা হয়েছে, তোমার এই কাঁটারটা সেট করা হয়েছে, আর এখানে তোমার কি আছে, স্পিন্ডল আছে। এইটা হচ্ছে কি তোমার আরবার, সরি এইটা হলো আরবার, আর এটা হলো কি কাটার, এই যে কাটিং টুল বলা হয়েছে এখানে কি কাটিং টুল। তো দেখো এখানে তাহলে আরবারটা হলো এটা, এই আরবারের এই যে আরবারটা দেখতেছো এই গায়ে কি আছে, একটা খাস কাটা আছে, একটা চাবির ঘাট কাটা আছে। এই গাঁটটা হলো তোমার কি ই করতে হবে, মানে এই যে কাটারটা আমরা ব্যবহার করছি, এই কাটারটারে লক করার জন্য তোমার এখানে কি করতে হবে, লক করতে হবে। কারণ যদি লক না করি কাটারটা, তাহলে কি আমার কাটারটা ডানে অথবা আমি কি করবে, মুভ করবে। আর যদি মুভ করে তাহলে আমি যে বস্তুটা তৈরি করব, যা তৈরি করব সেটা কি হবে না, সঠিক পরিমাণে কি করতে পারবো, তৈরি করতে পারবো না। কারণ আমার হয়ে যাবে, কি হয়ে যাবে, টায়া কমে যাবে, অথবা সঠিক পরিমাণে যে মাপ দেবো সেই মাপ পাওয়া যাবে না, ফিনিশিং হবে না, বিভিন্ন ধরনের সমস্যা হবে। তাহলে এই আর বারটা গায়ে অবশ্যই চাবির গাঁট কাটা থাকবে। আর এটা হলো কি কাটার, এইটা দেখো ওয়ার্কিং টেবিল, এই টেবিলের উপরে এই যে ওয়ার্কিং টেবিল, এর উপরে দেখো একটা মেশিন বাইস ব্যবহার করা হয়েছে। এটা হলো কি তোমার সম্পূর্ণটাই কি মেশিন বাইস, এটা সবাই চিনো। আর এটা হলো কি কার্যবস্তু, যেটার মধ্যে আমরা কি করব, কাজ করব। এটা হলো কি কার্যবস্তু। এই দেখো এখান দেওয়া আছে কি মেশিন বাইস বলা হয়েছে, আর এটা কি কাটিং টুল, তারপরে কি ক্রস ট্রাভেলস হ্যান্ডেল। এটা হলো কি ক্রস ট্রাভেলস কি হ্যান্ডেল, যেটা কি হ্যান্ডেলের সাহায্যে আমার কি করা হয়, তোমার সামনে পিছনে কি করা হবে, উপরে নিচে তোলা হবে। আর এটা হলো কি নি, নিটা হলো সরি নি মানে কি হাঁটু, এই হাঁটুর উপরে এটা যখন আমার এই যে ভার্টিক্যাল ট্রাভেলস হুইলটা যখন আমরা ঘুরাবো, হ্যান্ডেলটা ঘুরাবো যখন, এটা তোমার উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে এই যে এখানে স্প্রিং জাতীয় আছে, এটাকে তোমার এই যে এটা স্প্রিং জাতীয় আছে, এটা কি নিচের দিকে একবারে এখানে লেগে যাবে, আবার এখান থেকে বেরিয়ে পর্যন্ত তোলা যাবে। আর এটাও কি এখান থেকে তোমার এই লিভারের সাহায্যে এটাকে নিচ পর্যন্ত নামবে, আবার উপরে পর্যন্ত উঠবে। আমার যেহেতু আর বারটা এখানে আছে, কাটাটা এই পর্যন্ত আছে, তাহলে আমার ওই পর্যন্ত হবে। দেখা হলো কোনো কারণে আমার বস্তুটা মানে যেটার মধ্যে কাজ করব ডায়া তার বেশি এবং কি তার হাইটও বেশি, তখন তাহলে কি আমার এটার এই যে ভার্টিক্যাল ট্রাভেলস হ্যান্ডেলটা আছে সেটা কি কম তুলতে হবে। আর যদি আরও সূক্ষ্ম হয়, যেমন জবটা আরও সূক্ষ্ম, ওটার মধ্যে আমরা কি গিয়ার কাটবো অথবা চাবির গার্ড কাটবো, তাহলে তখন কি করতে হবে, এটার হ্যান্ডেলটা আরও উপরের দিকে কি করতে হবে, তুলতে হবে। এটা হলো তোমার ফ্রন্ট ভিউ। এখন সাইড ভিউ যেটা আছে, সাইড ভিউ এই যে এটা হলো মেশিনের মেইন সাইড ভিউ, মানে এরকম থাকে মেশিনটা, ভার্টিক্যাল মিলিং মেশিনটার তোমার কি এরকম থাকে। এই যে কাটারটা করতেছে, এটা সাপোর্ট, এই যে টেবিল ফিট হ্যান্ডেল, যখন এটা এই টেবিলটার সাহায্যে এই যে হ্যান্ড হুইলটার সাহায্যে কি করতেছে, টেবিলটারে একবার এদিকে আনা হচ্ছে, আবার এদিকে নেওয়া হচ্ছে। আর এই লিভারটা দেখলে একটা লিভার এই যেটা, আর এইটা হলো এই লিভারটা, এই লিভারটা হলো এইটা, আর এই লিভারটা হলো এইটা। কি বুঝতে পারছো? মিলিং মেশিনের সম্পূর্ণ অংশ দেখলা, যদি এরপরে মিলিং মেশিনে তোমাদের প্র্যাকটিক্যালের জন্য নেওয়া হয় যে কোনটার কি কি অংশ ভালো মতো গেলে পারবা, তাহলে কি সেখানে দেখাইতে পারবা? যদি প্র্যাকটিক্যাল হয়, হ্যাঁ এটা ভালো মতো যে চিত্রটা দেওয়া আছে যদি ভালো মতো খেয়াল করে পড়ো, তাহলে সব এখান থেকে বিস্তারিত পারবা, তোমাদের বইও দেখতে হবে না যদি সঠিকভাবে দেখো। এখন অংশগুলোর ব্যবহার, যে ভিত্তিটা কি, যে একটা ডালাই লোহার তৈরি সমগ্র মেশিনের মূল স্থাপনা হলো তোমার কি ভিত্তি। এটি অবশ্যই এমন দৃঢ় হবে যাতে কাজ চলাকালে সমগ্র মেশিন যথারূপে ধরে রাখতে পারে, অর্থাৎ মেশিনকে যথেষ্ট দৃঢ়তা প্রদান করবে। কাজ চলাকালে মেশিনের সৃষ্ট কম্পন এবং শোষণ ক্ষমতা অবশ্যই থাকতে হবে। যদি এই ভিত্তিটা যদি আমার নড়বড়ে থাকে, মেইন ভিত্তিটা যদি নড়বড়ে থাকে, যদি মেশিন আমি যেখানে সেট করব, মোটরটা যখন চালু করা হবে, যদি মেশিন আমার হেলে দুলে চলে, তাহলে আমরা কি করতে পারবো না, কাজ করতে পারবো না। তাহলে মেশিনের ভিত্তিটা অবশ্যই আমার কি হতে হবে, মজবুত হতে হবে। কলাম
ধরে রাখে। এই বৃত্তিটাও যেটা মাটির সাথে নাটের সাহায্যে আমরা ধরে রাখি, সেটাও যেমন ইম্পর্টেন্ট, এই কলামটাও অবশ্যই কি খুব ইম্পর্টেন্ট। কলামটি অবশ্যই এক সমকোণে লম্বভাবে ভিত্তির উপর স্থাপন করা হয়। এই কলামটা কি তোমার ওই ভিত্তির উপর লম্বভাবে কি করা হয়, স্থাপন করা হয়, অন্যথায় সমগ্র মেশিন একদিকে কাত হয়ে থাকবে। যদি এই কলামটা সঠিক পরিমাণে সেট না করা হয় বা সঠিক যদি ভালো না হয়, মানে না হয়, তাহলে মেশিনটা যে কোনো দিকে কি হয়ে যাবে, হেলে যাবে, ডানে অথবা কি বামে হেলে যাবে। এটি প্রধান সহায়ক কাঠামো। যেমন মানুষের, আমরা যারা মানুষের মেরুদণ্ড যদি আমাদের ঠিক না থাকে, তাহলে যদি মেরুদণ্ড যদি ঠিক না থাকে, আমরা কি যে কোনো দিকে হেলে যাব, ডানে অথবা বামে বা সামনের দিকে কি চলে যাবে মেরুদণ্ড। এটারও মিলিং মেশিনেরও কি যে তোমার এই যে কলামটা, সেটাও কি ইম্পর্টেন্ট একটা যন্ত্র। ওভার আর্ম, যে ওভার আর্ম গোলাকার অর্থাৎ র্যাম টাইপ হয়ে থাকে। এটি কলামের উপর স্থাপিত এবং যে কোনো দৈর্ঘ্য উপযোজনীয় হওয়াতে কাজে আকার অনুযায়ী ছোট বড় করতে পারা যায়। এই ওভার আর্মটা কি করা যাবে, অনেক টাইম হয়েছে। তাহলে ওভার আর্ম, নিটা হলো কি, যেটা হলো কি হাঁটু। হাঁটু তো বুঝি আমরা, যেমন মানুষের যেমন কি হাঁটু আছে, যেমন হাঁটুর মধ্যে কি করা যায়, বাস করে আমরা বসতে পারি, আবার কি দাঁড়াইতেও পারি। এই মেশিনেরও নি যেটা, এটা তোমার বাস করা যায়, যেটা দেখলা যায় আমরা শ্যাডলের সাথে ওই হুইলটা যেটা আছে, এটার সাহায্যে আমরা কি করতে পারবো, উপরের দিকে তুলতে পারবো, আবার কি নিচের দিকেও নামাইতে পারবো। নি শ্যাডলে এবং টি টেবিল অবলম্বন এর পশ্চাৎ দিক এমনভাবে তৈরি যাতে এটা মেশিনের কলামের সাথে উত্তম রূপে লেগে থাকে, কলাম বরাবর উপর নিচ ওঠানামা করতে পারে, যাতে কোনো উচ্চতার কাজ টেবিল ও কাঠারের মাঝে কি করা যায়, স্থাপন করতে পারা যায়। শ্যাডল টেবিলের অবলম্ব, যা দ্বারা মেশিন টেবিলকে আড়াআড়ি গতি দেওয়া হয়। লেদ মেশিনের শ্যাডলের সঙ্গে একে তুলনা করা যেতে পারে। ভিত্তি বা হাউজিং, ইউনিভার্সাল মিলিং মেশিনে শ্যাডল ও টেবিলের মাঝে সুইভলিং বেস থাকায় টেবিলকে ঘোরাতে আণবিক সমতলে স্পিন্ডলের সাথে কোণ করে চালনা করা হয়, যেটা হলো কি হাউজিং, যেটা ভিত্তিটা। এটার মধ্যে কি ইউনিভার্সাল মিলিং মেশিনের শ্যাডল ও টেবিলের মাঝে সুইভলিং বেস থাকায় টেবিলকে ঘোরাতে আণবিক সমতলে স্পিন্ডলের সাথে কোণ করে চালনা করা যায়। যদি এখানে এই হাউজিং সিস্টেমটা না করা হয়, যে কৌণিকভাবে যে ডিগ্রি সেট করা আছে সেটা যদি না থাকায়, তাহলে এই টেবিলটাকে আমরা বিভিন্ন উচ্চতায় এবং কি বিভিন্ন যে কৌণিকভাবে সেট করা, সেই জিনিসটা করা যাবে না। টেবিল ইউনিভার্সাল মিলিং মেশিনে শ্যাডল এবং কি ইউনিভার্সাল মিলিং মেশিনে সুইভেলিং ব্লকের উপর যে পথ কাটা থাকে সে পথে আণবিক চলাচল করে। এটি কেবলমাত্র হরিজন্টাল মিলিং মেশিনের স্পিন্ডলের সাথে লম্বভাবে চলাচল করতে পারে, কিন্তু ইউনিভার্সাল মিলিং মেশিন এটি স্পিন্ডলের সাথে কোণ করে চলাচল করতে পারে না। স্পিন্ডল কলামের উপরের দিকে অবস্থিত। স্পিন্ডলটা হলো কি কলামের উপরে উপস্থিত। এতে যে ট্যাপার বাবা ক্লাস নিতেছি, ডিস্টার্ব করো না, ক্লাস নিতেছি। আচ্ছা, এতে দেখো ট্যাপার হোল বা কি বলছে যে স্পিন্ডল কলামের উপরের দিকে অবস্থিত। এতে যে ট্যাপার হোল বা ক্রমশ সরু ছিদ্র থাকে, তাতে আরবার অভিযোগ প্রবৃত্তি আটকানো যায়। এই যে স্পিন্ডলটা আছে, স্পিন্ডলের সাথে কি করা হয়, যে আরবারটা লাগানো থাকে, সেই আরবারের গায়ে কি একটা ছিদ্র থাকে, ছিদ্র দেওয়ার মাধ্যমে আমরা কি করবে, এই তোমার কি বলে এই কাটারটা কি করবো, সেট করব। নিচে দেখো দেওয়া আছে আরবার টাইপ কাটা ধারণ ও ঘোরানোর জন্য বিশেষ আকৃতির এক প্রকার দণ্ড। এটি স্পিন্ডলের বাধা থাকে এবং স্পিন্ডলের গতিতে অবর্তিত হয়। এটি স্পিন্ডলকে বেঁধে চাবি বন্ধ করে রাখা হয়। এটা হচ্ছে তোমার কি আরবার। তাহলে মিলিং মেশিনের যে অংশ বিশেষগুলো আছে, যদি পরীক্ষা আসে যে মিলিং মেশিনের প্রধান অংশগুলোর নাম এবং কি এর বিস্তারিত আলোচনা, তাহলে এই বিষয়ে আলোচনা করতে হবে। প্ল্যানার হরিজন্টাল মেশিন, ইউনিভার্সাল মিলিং মেশিন, ভার্টিক্যাল মিলিং মেশিনের মধ্যে কি পার্থক্য, ইম্পর্টেন্ট প্রশ্ন। যে প্ল্যানার হরিজন্টাল মেশিন
ইউনিভার্সাল মিলিং মেশিন, ভার্টিক্যাল মিলিং মেশিনের মধ্যে পার্থক্য। টেবিলকে এই প্ল্যানারের মধ্যে হরিজন্ট কি বলে আর উলম্বভাবে কি করা যায়, টেবিল চলাচল করা যায়। আর ইউনিভার্সালে লম্বালম্বিভাবে আর উলম্বভাবে চালনা করা যায়। এছাড়া টেবিলকে কনিকভাবে কি করা যায়, সেট করা যায়। ইউনিভার্সালে আবার বিভিন্ন ধরনের সুবিধা আছে। এটা কনিকভাবে সেট করা যাবে, আর করা যাবে, লম্বালম্বি করা যাবে। কিন্তু প্ল্যানারে কি শুধু লম্বালম্বি আর উলম্ব, এই তিনটা পদ্ধতি। আর ভার্টিক্যাল মিলিং মেশিন কি, টেবিল লম্বালম্বি আর উলম্ব, তাহলে প্ল্যানার এবং ভার্টিক্যাল দুইটাই সেম। সবচেয়ে বেশি সুবিধা হইতেছে তোমার কি ইউনিভার্সাল মিলিং মেশিন। প্ল্যানারে আনুভূমিক স্পিন্ডল, ইউনিভার্সাল আনুভূমিক স্পিন্ডল, আর ভার্টিক্যালে কি উলম্ব স্পিন্ডল। প্ল্যানারে আরবার টাইপ কাটার ব্যবহৃত হয়, তোমার ইউনিভার্সালও আরবার টাইপ কাটার ব্যবহৃত হয়। আর ভার্টিক্যাল মিলিং মেশিনে কি শ্যাঙ্ক টাইপ কাটার ব্যবহৃত হয়। প্ল্যানারে প্লেন মিলিং, স্লটিং, প্লিটিং, স্পার্ক ও বেবেল গিয়ার মিলিং ইত্যাদি অপারেশন করা হয়। এই প্ল্যানারে কি করা যাবে, প্লেন মিলিং করা যাবে, স্লটিং করা যাবে, প্লিটিং করা যাবে, স্পার্ক গিয়ার করা যাবে ও বেবেল গিয়ার করা যাবে। আর ইউনিভার্সালে প্লেন মিলিং, স্লটিং মিলিং, স্পার বেবেল ও হেলিক্যাল গিয়ার মিলিং ইত্যাদি অপারেশন করা সম্ভব হয়। আর ভার্টিক্যাল মিলিং মেশিনে ভার্টিক্যাল মিলিং মেশিন, ভার্টিক্যালে কি সারফেস মিলিং, বহুভুজ মিলিং, অ্যাঙ্গুলার মিলিং, স্লটিং, কিওয়ে মিলিং ইত্যাদি অপারেশন কি করা যাবে, সম্পূর্ণ করা যাবে। তাহলে এই হরিজন্টাল, ভার্টিক্যাল, ইউনিভার্সাল এই তিনটা মেশিনের মাঝে তোমার পার্থক্য একটা বড় প্রশ্ন থাকতে পারে অথবা শর্ট প্রশ্ন থাকতে পারে। যদি শর্ট প্রশ্ন থাকে তাহলে পয়েন্ট কমে দিবা, যদি বড় প্রশ্ন থাকে তাহলে কি হতে হবে, বাড়িয়ে দিতে হবে। বড় প্রশ্ন হলে সবগুলো পয়েন্ট দিতে হবে। মিলিং মেশিনের যত্ন, এই যে আমরা যে মিলিং মেশিনে যে কাজ করব, এই কাজ করার জন্য লেদ মেশিনের যত্ন আছে, মিলিং মেশিনের যত্ন আছে, তারপর শেপার মেশিনের যত্ন আছে, গ্রাইন্ডিং মেশিনের যত্ন, সবগুলো মেশিন যে কোনো জিনিসের কি যত্ন আছে। যত্ন যদি করা হয় তাহলে যে কোনো জিনিস টিকসই এবং কি মজবুত হবে। আর যদি ওইটা কাজ করার পরে ওই অপদ্রব্য, ময়লা, ধুলাবালি বিভিন্ন কিছু অবস্থা থাকে, কুলেন্ট ব্যবহার না করা হয়, পরে লুব্রিকেন্ট যদি ব্যবহার না করা হয়, যেটার জন্য যে কাজ সেগুলো যদি না করা হয় তাহলে মেশিনটা কি থাকবে না, সঠিকভাবে কাজও করবে না এবং কি যে কোনো পার্টস বা যন্ত্রাংশ অকেজ হয়ে যাবে। তাহলে প্রথম যেটা আছে, মেশিন চালুকরণের পূর্বেই নিশ্চিত হয় যে বিপদকালে কিভাবে দ্রুত মেশিন বন্ধ করা যায়। মানে মেশিন চালু করার পূর্বেই তোমার আগে জানতে হবে যে কোন সুইচের মাধ্যমে খুব দ্রুত আমার মেশিনটা কি করতে পারবো, বন্ধ করতে পারবো। কারণ আমি মেশিন চালু করার সাথে সাথে কোনো কারণের জন্য মেশিনে ফল্ট দেখা দিল, কারণ তোমার তখন খুব দ্রুত মেশিনটা কি করতে হবে, বন্ধ করতে হবে। যদি সঠিক টাইমে মেশিনটা বন্ধ না করতে পারো তাহলে যে কোনো ধরনের তোমার কি দুর্ঘটনা ঘটতে পারে। সোজা মুখ অপেক্ষা বাঁকা মুখ বিশিষ্ট তেলের পাত্র বেশি নিরাপদ। এই যে আমরা যে লুব্রিকেন্ট ব্যবহার করি মেশিনে, এই লুব্রিকেন্টটা যদি সোজা মানে ট্যাঙ্ক যদি থাকে তাহলে সোজা ট্যাঙ্কের চেয়ে বাঁকা যে ট্যাঙ্কগুলো থাকবে মানে পাত্রগুলো থাকবে সেটাই বেশি সুবিধাজনক। কারণ সোজা ট্যাঙ্কগুলো যে মেশিনের যে জাকি দিবে, জাকি দেওয়ার কারণে লুব্রিকেন্টটা কি উপরের দিকে চলে আসে, বের হয়ে যায়। আর বাঁকা পাত্র যদি মুখ থাকে সেটা কি সহজে লুব্রিকেন্ট উপরের দিকে আসতে পারে না। ব্রাশ দ্বারা চিপস কি করা যায়, পরিষ্কার করতে হবে। যে আমরা কাজ করলাম লেদ মেশিন অথবা মিলিং মেশিন, যে কোনো মেশিনে কাজ করার পরে যদি চিপসগুলা যে তোমরা যে কাজগুলো করো সেগুলো যদি সঠিক পরিমাণে পরিষ্কার করে না আসো তাহলে এই কণাগুলো আবার কি ওই যে লুব্রিকেন্ট যেখানে আছে সেখানে লেগে থাকবে এবং জংকার ধরবে। পরবর্তী দিন যদি ক্লাস করতে যাও তাহলে সেই ক্লাসটা সঠিক টাইমে সঠিক সময় করতে পারবে না। কারণ ওই চিপসগুলো যখন লুব্রিকেন্টের সাথে ঘোরা কণাগুলো লেগে থাকবে তোমার স্যাডলটা কি ডানে বামে মুভ করতে পারবে না, ক্যারেস্টারটা কি ডানেও সরাতে পারবে না বামে সরাতে পারবে না, কারণ তোমার এটা কি জ্যাম হয়ে যাবে। গুরুত্ব কাটার থেকে নিজেকে নিরাপদ স্থানে রাখা, চালু অবস্থায় মেশিনে তেল বা গ্রিস প্রদান করা থেকে বিরত থাকা। যে চালু অবস্থায় আমরা কোনো কিছু করবো না। যদি দেখা যায় যে কাটারের গায়ে এখন আমার একটু লুব্রিকেন্ট দরকার, যে কাটতেছে না, অথবা পিচ্ছিল করার জন্য কি করতে হবে, কুলেন্ট ব্যবহার করতে হবে,
তখন সেই অবস্থা রানিং অবস্থা দেওয়া যাবে না, মেশিনটা বন্ধ করে দিতে হবে। আর যেটা অটোমেটিক কোলেন্ট আসে বা লুব্রিকেন্ট আসে সেটা তো আলাদা জিনিস। মেশিনে কাজ করার সময় কি চালু কাজ করার সময় টাইট এবং কি ঢিলা পোশাক পরিহার করা। এখানে যখন আমরা কাজ করি, যেমন ছেলে হোক মেয়ে হোক, যে যে ধরনের আমরা, এই জন্য তোমাদের কি দেওয়া হয়, একটা অ্যাপ্রন দেওয়া হয়। অ্যাপ্রনটা কি জন্য, যাতে যে লুব্রিকেন্ট দিয়ে তোমার জামা নষ্ট না হয় এবং কি তোমার চিপসগুলো যায় যেন জামাটা কি পরে না যায়। আর অ্যাপ্রন দেওয়া হয় এই জন্য যাতে তুমি নিজে কি থাকো, সেফটি থাকো। এবং শু, গগলস, হ্যান্ড গ্লাভস, এগুলা কি তোমার নিজের সেফটির জন্য ব্যবহার করতে হবে। কিন্তু আমরা কেউ কেউ শু পরে আসি না বা ক্যাশও পরে আসি না। কারণ কি, আমরা নর্মাল যে বাসাবাড়ির স্যান্ডেল আছে সেগুলো পরে ক্লাসে চলে আসি। আর এগুলা যখন পরে আসবা, যখন যে চিপসগুলো খুবই উত্তপ্ত অবস্থায় থাকবে, সেগুলো যদি পায়ে পড়ে তাহলে পায়ের মধ্যে কি হবে, ফুসকা করবে। মেশিনে কাজ কি, চালু অবস্থায় মেশিনে তেল বা গ্রিস প্রদান করা থেকে বিরত থাকা। মেশিনে কাজ করার সময় টাই এবং কি ঢিলা পোশাক পরিহার করা। এখানে আমাদের কি টাইট পোশাক পরতে হবে। যদি কোনো কারণে যদি ঢিলা পোশাক, যেমন জামা যেটা অ্যাপ্রন বানানো হয়, সেটা যদি খুব লুজ প্রকৃতির হয়, দেখা গেলো তুমি কাজ করতেছো ওই স্পিন্ডেলের সাথে, অথবা কি যে সিঙ্গেল পয়েন্ট কন্ট্রোল বিট আছে, হ্যান্ড হুইলটা আছে, সেই হ্যান্ড হুইলে যখন মুসুর দিয়ে ডানে বামে করেছে, কোনো কারণের জন্য হ্যান্ড হুইলের সাথে হাতলটা ঢুকে গেলে তখন কি তোমার হাতটা সামনের দিকে অগ্রসর হয়ে যাবে, সেটা থেকে তোমার বিপদ করতে পারে। সেই জন্য কি করতে হবে, টাইট জাতীয় পোশাক পরতে হবে। মেশিন চালনাকারীর সময়ে সর্বদা গগলস পরিধান করা। আরবার বা অন্য কোথাও রেঞ্চ লাগিয়ে না রাখা। যে এই যে আমরা যে টুলসগুলো, যন্ত্রগুলো নিয়ে আসি সব থেকে, সেই সবগুলা টুলস যদি আমরা মেশিন হেড বা যে আরবার আছে বা তোমার সাইড টেবিল যে জায়গা আছে, এগুলো যদি সঠিক জায়গায় যদি না রাখো, তাহলে মেশিনের কম্পনের কারণে তোমার এটা পড়ে যেয়ে তোমার পায়ে পড়তে পারে, অথবা যদি স্পিন্ডলে পড়ে, অথবা যদি তোমার এই কোনো বস্তু যেটা কাজ করতে তার উপরে পড়ে, তাহলে সেটা বাড়ি খেয়ে তোমার শরীরে আসলে তোমার জন্য ক্ষতি হবে, বা অন্য অন্য যারা সাইডে থাকবে তাদেরও কি হবে, ক্ষতি হবে। আরবার বা অন্য কোথাও রেঞ্চ লাগিয়ে না রাখা। আরবার সাপোর্ট ব্যতিরেকে আরবার নক না টাইট না দেওয়া বা না খোলা। যে আরবার যে সাপোর্টটা আছে, সেটা যদি আমরা সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে যদি টাইট না দেই, তাহলে আরবারের গায়ে যে কাটার বা এই আরবারটা আছে খুলে আসতে পারে। সেটা অবশ্যই সঠিক সময় এবং সঠিকভাবে কী করতে হবে, টাইট দিতে হবে। কুল অ্যান্ড ব্যতিরেকে মেশিন মিলিং অপারেশন না করা। যেমন কুলিং যদি আমরা না ব্যবহার করি, তাহলে যে কাটারটা আছে, ডিপ কাটার বা মডিউল কাটার যে আছে, লেন্স কাটার যেগুলো আছে, এগুলো কী হয়ে যাবে, খুব দ্রুত কাটারের যে পয়েন্টগুলো আছে নষ্ট হয়ে যাবে হিট হওয়ার কারণে। আরবার সাপোর্ট ব্যতিরেকে আর কি এটা গেল, তাহলে লো ভোল্টেজ মিলিং মেশিন না চালানো। যে যদি লো ভোল্টেজ থাকে, তাহলে সেই অবস্থায় মেশিন না চালানো, এতে মেটর কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মিলিংয়ের সময় ওয়ার্কপিসকে কাটার থেকে মুক্ত করে নিয়ে ডেপথ অফ কাট দেওয়া। কারণ হলো ওয়ার্কপিস যদি আমরা ডেপথ অফ কাটটা ওইটার রানিং অবস্থায় দেই, তাহলে কাটার গায়ে লেগে যেয়ে কী হবে, আমার যে কাটারের যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা কী যাবে, নষ্ট হয়ে যায়। সেই জন্য ওইখান থেকে মুক্ত করে কাটারের ডেপথ অফ কী করতে হবে, কাট দিতে হবে। আবার নক না টাইট দেওয়া, কারণ হাতুড়ি আঘাত দিলে, কারণ হাই কার্বন স্টিল সামান্য পরিমাণে বাইরে লাগলেই তাহলে কী হয়ে যাবে, হাই কার্বন স্টিলটা ভেঙে যাবে। এয়ার ব্লোয়ার দ্বারা চিপস কি করা, পরিষ্কার না করা। যে এয়ার ব্লোয়ার যেটা আছে, সেটার দ্বারা যদি আমি চিপসগুলো পরিষ্কার করি, তাহলে এই বাতাসের সাহায্যে সূক্ষ্ম সূক্ষ্ম যে কানাগুলো আছে, লুব্রিকেন্টের মাধ্যমে তোমার যে পিচ্ছিলকরক জায়গাগুলো, সেগুলোর মধ্যে কি সহজেই ঢুকে যাবে। অটোমেটিক চালু রেখে মেশিন ছেড়ে অন্যত্র সরে না যাওয়া, কারণ যে কোনো সময় বিপদ হতে পারে। তাই আমাদের কি করতে হবে, মেশিন চালু রেখে কোনো ধরনের গল্পগুজব করা যাবে না এবং সঠিকভাবে কি করতে হবে, কাজ করতে হবে। কারণ যদি একটা গিয়ার কাটতে যাও, যদি সামান্য অমনোযোগী থাকো, তাহলে গিয়ারের একটা পয়েন্ট যদি কম বেশ হয়ে যায়, যেমন মোটর সাইকেলের গিয়ার, বাস গাড়ি, ট্রাকের যে কোনো গাড়ির গিয়ার, যেমন তোমাদের নর্মালি তোমাদের সিম্পল জিনিসটা বোঝাই, যে তোমরা যে সাইকেল চালাও, প্রায় সকলেই সাইকেল চালাও, এই সাইকেলের যে ফ্রি বল যেটা বলি আমরা, চেইন লাগানো থাকে, এই চেইন লাগানো এটাও কি একটা এক ধরনের গিয়ার। এই যে দাঁত কাটার দাঁতগুলো আছে, এটা যদি তোমার সামান্য কম বেশ হয়,
তাহলে তুমি চেইনের সাহায্যে যখন পেডেল মারবা, তোমার কি এক জায়গায় খুব হার্ড হবে, আরেক জায়গায় কি হবে, লুজ হবে, এবং কি তোমার যে রানিং জিনিসটা হবে সেই রানিং জিনিসটা হবে না। কারণ কি, তোমার শেপটা কি সমান না, কাটার দাঁত একটা বেশি একটা কম। তুমি 2 দিন একদিন এক বেলা চালালেই তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, সেটা কি করতে পারবে না, চালাতে পারবে না। তো এই জন্য যখন এই মোটর সাইকেলের যদি একটা গিয়ার তৈরি করো, তারা 10 দাঁতের একটা গিয়ার তৈরি করার জন্য বলা হলো। এখন তোমার মাপ হলো যে তোমার কি একটা পূর্ণ পাক ঘুইরা ফেস প্লেটটা পূর্ণ পাক ঘুইরা 3 নাম্বার গর্তে দিয়ে তুমি একটা করে গিয়ার দাঁত কাটবা। কিন্তু সেখানে কি করছো, তুমি 3 নাম্বারে দিছো একবার দিছো 4 নাম্বারে, একবার দিছো 2 নাম্বারে। যখন এই যে কাটারটা যখন ঘোরাবা, এই ঘোরানোর কারণে একবার 3 2 4 এই যে কাজটা করা হবে, তখন তোমার দাঁতগুলোও কি এরকম কম বেশ হয়ে যাবে। তখন তোমার এই গিয়ার বাজারে বিক্রি করতে পারবে না, কখনোই বিক্রি করতে পারবে না। সামান্য 19-20 হলেই তোমার গাড়ি চলবে না, ইঞ্জিন কি গরম হয়ে যেয়ে তোমার ব্রাস্ট হয়ে যাবে। তো এই যে গিয়ারগুলো এত সূক্ষ্ম করে তৈরি করে, যদি সূক্ষ্ম যদি না হতো, তাহলে আমরা যখন এই যে গাড়ি চলাচল করি, তাহলে আমাদের যে কোনো টাইমে কি খুব দ্রুত অ্যাক্সিডেন্ট হবে, এবং কি মেশিন বলো গাড়ি বলো এগুলো কি চালানো সম্ভব হবে না। তাহলে এই যে মেশিনে যখন কাজ করবা, না থাকা হয়, যদি অনুমতি থাকা হয়, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে মিলিং মেশিনের যত্ন বললাম। তাহলে এই পর্যন্তই আজকে মনে হয় শেষ। সকলকে ধন্যবাদ। তোমাদের অধ্যায় কয়টা আছে, টোটাল অধ্যায় কয়টা শোনা যাচ্ছে? এগারোটা স্যার। 11টা। তাহলে আমরা পড়ালাম কয়টা, 6টা। তাহলে তোমাদের মিড টার্ম এই মিলিং মেশিনের বৈশিষ্ট্য পর্যন্তই তোমাদের মিড টার্ম পরীক্ষা নিব, ঠিক আছে? তাহলে মিলিং মেশিনের বৈশিষ্ট্য পর্যন্ত তোমাদের মিড টার্ম। আর তোমাদের ক্লাস টেস্ট কুইজ টেস্ট নিয়েছিলাম মনে হয় 1 আর 2, তাই না? তাহলে তোমাদের 3 এবং 4 তোমরা সামনের সপ্তাহে কি দিবা, কুইজ টেস্ট দিবা এবং কি ক্লাস টেস্ট দিবা, 2টা পরীক্ষা হবে, কুইজ টেস্ট এবং ক্লাস টেস্ট সামনের সপ্তাহে সকালে দিবা। স্যার 3 নাম্বার অধ্যায় এবং 4 নাম্বার অধ্যায় এটা কি? তোমাদের কুইজ টেস্ট হবে 3 4 5, আর ক্লাস টেস্ট হবে 1 থেকে 5 পর্যন্ত। 5 মার্কের ক্লাস টেস্ট হবে। স্যার একদিনে নিবেন? একটা নিব সকালে আর একটা নিব বিকালে। কি বুঝতে পারছো? কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। মানে একই পড়া তোমার একবার পড়লেই, আমি বলতেছি ওয়েট করো, আমি ক্লাসটা আগে কি করি, বন্ধ করি।